সুপ্রিয় উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সহ কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক ফয়সাল হোসেন এবং সাবিপ্রবির সমন্বয়ক বৃন্দ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবিপ্রবির সমন্বয়ক জহিরউদ্দিনকে। बैकअप नहीं है। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক হিসেবে দায়িত্বরত আছি। আমি শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল শহীদদের, সেই সকল ভাইদের, সেই সকল বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ দীর্ঘ 17 বছর পরে এই স্বৈরাচারকে পতন করতে পেরেছি। আমরা দীর্ঘ 1 মাস আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারকে পতন করেছি। শুধু ছাত্রছাত্রী না, আমাদের পাশাপাশি ছিল সাধারণ জনগণ এবং যারা খেটে খাওয়া মানুষ, সবাই একসাথে আমরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন যেটা হয়েছে সেটা হলো আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আছি। ঠিক আছে, আপনারা যারা আছেন, আমরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা ছাত্র সমাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনারা আগামীতে যেভাবে গত 17 বছর আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন নাই, আমরা আশা করব বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের সরকার ইনশাআল্লাহ এই প্রেসের এই সংবাদের ইনশাআল্লাহ তারা স্বাধীনতা নিশ্চিত করবেন এবং আগামীতে আপনারা ইনশাআল্লাহ স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের সমন্বয়কের এখানে আছেন, এনারা আমাদের বিস্তারিত তুলে ধরবেন। আর বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জহিরকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবিপ্রবির অন্যতম সমন্বয়ক হাফিজুর রহমানকে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন 5 তারিখে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন স্বৈরশাসকের মধ্যে একজন শেখ হাসিনাকে আমরা পদচ্যুত করেছি এবং সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমরা এখন লক্ষ্য করছি বিভিন্ন কুচক্রী মহল এবং বিভিন্ন সংগঠন, উগ্রপন্থী সংগঠন আমাদের হিন্দু ভাইদেরকে এখন মাঠে নামিয়ে আমাদের এই সরকারকে তারা চাচ্ছে বিতর্কিত করতে এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের গুজব অনলাইনে তারা ছড়িয়ে দিচ্ছে এবং বিশেষ করে আমরা দেখছি এবং আরো অনেক আগের অনেক কিছু এখন তারা পাবলিশ করতেছে। তো আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের আন্দোলনের প্রথম থেকে আপনারা অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে আপনাদের সিলেটের জালালাবাদ, সম্ভবত জালালাবাদের একজন সাংবাদিক আবু তুরাব ভাই, উনি কিন্তু পুলিশের গুলিতে আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো আমরা ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তো আপনাদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। বিশেষ করে ছাত্র সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। তো আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতা যেন সবসময় থাকে এবং আমাদের সরকার আপনাদের বাক স্বাধীনতা ইনশাআল্লাহ নিশ্চিত করবে। ধন্যবাদ। আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্থান ছিল চৌহাট্টা। প্রথম দিকে আমাদের আন্দোলন সাবিপ্রবির গেট থেকে পরিচালিত হতো। পরবর্তীতে আন্দোলন যখন দুর্বার গতিতে এগিয়ে যায়, যখন এখানে গণমানুষের সম্পৃক্ততা বেড়ে যায়, সিলেটের সকল অঞ্চলের মানুষ যখন আমাদের আন্দোলনের সাথে শারীরিকভাবে অংশগ্রহণ শুরু করে, তখন কিন্তু চৌহাট্টা এবং আমরা বন্দর দ্বীপ কর্মসূচি দিই। তো আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা চৌহাট্টাকে বিজয় চত্বর ঘোষণা করেছি। যদি এটা প্রেস রিলিজ ছিল, সেটা আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে পুনরায় ঘোষণা করছি চৌহাট্টাকে বিজয় চত্বর হিসেবে। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ফয়সাল হোসেন। ফয়সাল হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক ফয়সাল হোসেন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের এই সাংবাদিক শহীদ আবু তুরাব ভাইকে। পাশাপাশি স্মরণ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রুদ্রসেন সহ সারা বাংলাদেশে আমাদের যে সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কালপিট স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি এবং
আজকে এখানে এসে আমরা কথা বলতে পারছি। আজ থেকে সপ্তাহখানেক আগেও আপনারা এই শেখ হাসিনাকে শুধু শেখ হাসিনার নামটাও বলতে সাহস করেন নাই। শেখ হাসিনার নাম বলার আগে অনেকবার অনেকে নমনীয় হয়ে অনেকটা ঈশ্বরের সামনে তার যে চাকররা থাকে তারা যেভাবে পূজা করে থাকে সে পূজার মতো করে তাকে মাননীয় এইটা সেটা আপনারা বলেছেন, আপনারা তোষামত করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের গলা টিপে ধরা হয়েছে আমরা জানি। আপনারা মুক্তভাবে স্বাধীনভাবে একটা রিপোর্ট প্রকাশ করতে পারেন নাই। আপনাদেরকে জুলুম করে রাখা হয়েছে। যে সকল সাংবাদিকরা পরামর্শটা লিখেছেন, যে সকল সাহসী সাংবাদিকরা ভূমিকা রাখতে চেয়েছেন, তখনই তাকে তার গলা টিপে রাখা হয়েছে, তাকে হুমকি দামকি দেওয়া হয়েছে, জেলে করে রাখা হয়েছে। আমরা প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের বিচার করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যদিও আমরা একটি বিপ্লব প্রতিষ্ঠা করতে পেরেছি, একটি গণ-অভ্যুত্থান, একটি সফল গণ-অভ্যুত্থানের পরিচালিত করেছি, যে গণ-অভ্যুত্থানের ক্যাপ্টেন যদিও ছাত্র সমাজ, কিন্তু তার ভূমিকা রেখেছে এদেশের প্রত্যেক শ্রেণী সমাজের মানুষ। সেখানে সাংবাদিক, বুদ্ধিজীবী সহ স্কুলগামী যে নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা ছিল তাদের অবদান রয়েছে। কৃষকরা মাঠে নেমেছে, বেড়ে খেয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমার কাছে সঠিক কোনো ডেটা আসলে আমি রাখি না, আমি দুঃখিত। আমার কাছে মনে হয়েছে ছাত্রদের সাথে জনতার গুলি আর বেশি লেগেছে। সুতরাং ছাত্ররা যদিও সেখানে ক্যাপ্টেন ছিল, নেতা ছিল, আমি এই অবদান শুধুমাত্র ছাত্রদেরকে দিতে রাজি নই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন অনেকে বলতেছে প্রতি বিপ্লব হতে পারে। আমি বলবো প্রতি বিপ্লব হওয়ার যদি তারা ব্যর্থ চেষ্টা এবং সুইসাইডাল কোনো চেষ্টা করতে পারে তবে তারা সফল হবে না। যেখানে তাদের নেতারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের বড় বড় নেতারা আমরা দেখছি যে নেতা হয়ে তারা ইন্ডিয়া চলে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, সেখানে তারা প্রতি বিপ্লবের যদি কখনো সেরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা হলো সুইসাইডাল অ্যাটেম্প। সুইসাইডাল কেন বলছে? যেখানে তাদের অবস্থা খুবই নাজুক, সেখানে কিভাবে তারা রাস্তা দাঁড়াবে? যেখানে তারা প্রশাসনকে সাথে নিয়ে একই সাথে গুলি করে আমাদের সাথে পরাজিত হয়েছে, সেখানে কোনো সম্ভাবনা নেই। তবে যদি তারা ব্যর্থ কোনো চেষ্টা প্রচেষ্টা চালায়, এই প্রযুক্তি মহল আমাদের যে জনগণের গণ-অভ্যুত্থানের যে সরকার, সেখানে আমরা লক্ষ্য করছি তারা আমাদের যে হিন্দু ভাই, আপনারা জানেন এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের একটা বাংলাদেশ। সেই বাংলাদেশ, এই বাংলাদেশে তারা চাইলেও কখনো এই হিন্দু মুসলমান সম্পর্ক নষ্ট করতে পারবে না। তারা সাধারণ হিন্দু সমাজকে বিভিন্নভাবে উল্টো পাল্টো ভাবে বুঝিয়ে বিভিন্নভাবে মাঠে নামার বিচার চেষ্টা তারা করেছে। ইসকন, আমি নাম ধরে বলছি, বিতর্কিত সংগঠন। ইসকন বিতর্কিত সংগঠন। এই সকল বিতর্কিত সংগঠনের মাধ্যমে ইন্ডিয়ার বিভিন্ন নানা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের যে কুচক্রী মহল, যে সন্ত্রাসী গোষ্ঠী যদি নতুন করে কোনো ব্যর্থ চেষ্টা করতে চায়, এদেশের ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার শক্ত হাতে প্রতিহত করবে। এবং আমরা আশা করছি আমাদের যে বিজয় শুরু হয়েছে, যে রিফরমেশন শুরু হয়েছে, যে সংস্কার শুরু হয়েছে, এটার চূড়ান্ত পর্যায়ে আমরা দেখব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আজকে আমরা দুপুরের দিকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ এখানে পদত্যাগের বিষয়টা। তো এখানে অনেকে জানতে চেয়েছেন আমরা কাদেরকে স্পেসিফিক করেছি। আমি বলে দিতে যাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলরগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ সকল নির্বাহী প্রকৌশলী যারা 15 বছর ধরে নানা সুযোগ সুবিধা নিয়ে এই সিটি কর্পোরেশনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, যাদের অদক্ষতা অযোগ্যতার দরুন সিটি কর্পোরেশনের মানুষজন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমরা একটা রিফর্ম করতে চাই, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। তো এই বৈষম্যহীন বাংলাদেশের অন্তরে হয়ে দাঁড়াবে যারা এই দামি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করছেন। তো আমাদের এই 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে আমরা বলে দিতে চাই যে যারা এখনো কাউন্সিলর রয়েছেন, মেয়র সহ আমি যাদের নাম ঘোষণা করেছি, প্রত্যেকেই শপথ থেকে পদত্যাগ করবেন, নতুবা আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সিলেট সিটি কর্পোরেশন অবস্থানের মাধ্যমে হুঁশিয়ারিভাবে উচ্চারণ করতে চাই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির।
জনগণের আয়না, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সিলেটের অন্যতম সাংবাদিকবৃন্দ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি সালাম এবং বিজয়ের বিপ্লবী শুভেচ্ছা। আমি একদম টু দা পয়েন্ট কয়েকটি কথা বলতে চাই। আমাদের প্রধান সমন্বয়ক সিলেটের এবং কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ দাবিদ ভাই আছেন, উনি কথা বলবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সিলেটের সর্বস্তরের সাধারণ জনগণকে। আমরা দীর্ঘ একটি মাসের বেশি আন্দোলন করছি, আজকে সহ আমরা এই আন্দোলন করতে গিয়ে দেখেছি সিলেটের সব ধরনের সাধারণ মানুষ কিভাবে আমাদেরকে সাহায্য করেছে। তারা আমাদেরকে, যখন আমরা অ্যাটাক হয়েছি, বাসার উপর থেকে লাঠি ফেলে আমাদেরকে সাহায্য করেছে, পানির বোতল ফেলে আমাদেরকে সাহায্য করেছে। সর্বশেষ 3 তারিখে যখন আমরা ছাত্রলীগের গুন্ডাদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আমাদেরকে, তখন তারা আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছে। আমি দেখেছি একজন, সম্ভবত উনি অটোওয়ালা, উনি ওনার অটোর মধ্যে বেশ 50 প্যাকেটের মতো খিচুড়ি রান্না করে নিয়ে এসেছেন, শুধু খিচুড়ি। তো মানুষের ভালোবাসা বুঝতে পারেন, যখন আশপাশে ছাত্রলীগের গুন্ডারা অস্ত্র হাতে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, এর মধ্যে উনি খিচুড়ি নিয়েছেন। এত ক্ষুধা লেগেছিল তখন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি তাকে চিনি না, তার মতো যারা বিভিন্ন জায়গায় আমাদেরকে সাহায্য করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। এরপরে আমি যেটা বলতে চাই, মাইনরিটি এবং মেজরিটি ইস্যু নিয়ে, যেটা নিয়ে এখন কথা হচ্ছে, আমরা স্পষ্টভাবে দায়িত্বহীনভাবে বলতে চাই, এদেশে কোনো মাইনরিটি কোনো মেজরিটি নাই। এদেশে সবাই সাধারণ জনতা। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্ম বর্ণ গোষ্ঠী আছে, আমরা সবাই বাঙালি। বাংলাদেশী হচ্ছে আমাদের পরিচয়। এখানে কোনো মেজরিটি মাইনরিটি নেই, কোনো মেজরিটি মাইনরিটি ইস্যু থাকবে না। এখানে যদি কোনো গোষ্ঠী এই ধরনের পরিচয় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে আসে, তাহলে তাদেরকে আমরা শুধুমাত্র বিশৃঙ্খলাকারী বলবো। আমরা জানি এদেশের আমাদের সাথেই তো সাবিপ্রবিতে আমাদের যে ভাইটি শাহাদাত বরণ করেছে, সে ভাইটির নাম রুদ্র সেন। তাহলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে তো আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনের ভাগিদার সবাই। এই দেশ যে আজকে একটা গণতান্ত্রিক দেশ হতে যাচ্ছে, একটা রিফরমেশন হতে যাচ্ছে, এটা সুফল সবাই পাবে। তো এই সুফল পাওয়া থেকে তাদেরকে যারা বঞ্চিত করতে যাচ্ছে, স্বার্থান্বেষী গোষ্ঠী, আমাদের পাশের দেশ ইন্ডিয়ার চক্রান্তে এগুলা তারা করছে। আমি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের মা বাবার মতো। আমরা আপনাদের উপর আক্রমণ করতে পারি না। কোনো ছাত্র, কোনো জনতা, কোনো সাধারণ মুসলিম কোনোভাবেই পারে না অন্য ধর্মাবলম্বীর উপরে আক্রমণ করতে। যারা করছে তারা দুষ্কৃতকারী। আমরা এটা তীব্র নিন্দা জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আপনাদের যে কোনো প্রয়োজন হলে, আমরা আন্দোলন শেষ করে বিকাল 5টায় যখন আমরা বিজয় মিছিল শেষ করে আমরা প্রথম কোথায় গিয়েছি আপনারা খোঁজ দিলে জানতে পারবেন। আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের এলাকায় যে আমরা মসজিদের মিনারে আমরা নিজে থেকে ঘোষণা দিয়েছি যে আমাদের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ ভাইদের যে তাদের যে উপাসনালয় আছে, তাদের বাড়িঘর আছে, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা নিজেরা পাহারা দিয়েছি রাত জেগে। তারপরে যখন এই ধরনের ব্লেম আসে, সারা দেশে আপনারা দেখেছেন বিভিন্ন ধর্ম বর্ণ মাদ্রাসার ছাত্ররা এখানে হচ্ছে মন্দির পাহারা দিয়েছে। এই ধরনের সম্প্রীতি আপনি অন্য কোনো দেশে দেখাতে পারবেন? ভারতে এরকম একটা দেখাতে পারবেন যে মসজিদ পাহারা দিয়েছে হিন্দুরা? আমি জানি না, যদি থাকে আমরা সাধুবাদ জানাই, না থাকলে আমাদের কাছ থেকে তাদেরকে আমরা শিক্ষা দিতে বলবো। বাংলাদেশে বিশৃঙ্খলা করতে আসলে আমরা কাউকে ছেড়ে দিব না। আমাদের সরকার এদেশের প্রত্যেকটা সেক্টর ধরে ইনফরমেশন করবে। আমরা বলে দিতে চাই, এটা সরকার শুধুমাত্র 17 জন 17 জনের সরকার নয়। এই সরকারের পিছনে 1 কোটির বেশি সাধারণ ছাত্র জনতা আছে। যদি আপনারা ভেবে থাকেন 14 জন মানুষ আছে বলে আপনারা যে কোনো সময় ফুদিয়ে সরকার উড়াই দেবেন, আমি আপনাদেরকে সাবধান করে বলতে চাই, ভুলেও ভাববেন না যে এই ছাত্র জনতা এই জগদ্দল পাথরকে সরিয়ে দিতে পেরেছে। সেই ছাত্র জনতা যদি সরকারের পিছনে দাঁড়ায়, সরকারকে হটানোর কথা, প্রতি বিপ্লবের কথা দুঃস্বপ্নেও আপনারা কল্পনা করবেন। এটা আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমাদের ফয়সাল বলেছে এটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। সবশেষে আমি এরপরে যেটা বলতে চাই, সাংবাদিক বৃন্দের জন্য, আমাদের সাংবাদিক একজন তো নিহত হয়েছে। জি আমি সেখানে আসছি। এখন আমি সাংবাদিক বৃন্দের জন্য যেটা বলতে চাই, আমাদের সিলেটে আবু তোরাব ভাই সহ সারা বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ভাই মৃত্যুবরণ করেছে। আমাদের নাম জানা অজানা, অনেকে এখন আহত
অনেকে হয়তো পঙ্গুত্ব বরণ করেছে। আমরা দেখেছিলাম প্রথম দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদেরকে পুলিশ কিভাবে আক্রমণ করেছে। আমরা ভিডিও আমাদের কাছে আছে, আমরা দেখছি, এখনো দেখি। তো আপনারা দেখেন অনেক সাংবাদিক আছে, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, ফয়সাল বলেছে 5 আটা গোলামের মতো করে তারা রিপোর্ট লিখতেন। সেই প্রভুরা কি করেছে? আমরা বলতে চাই আজ থেকে প্রত্যেকটা সাংবাদিকের কলম চলবে সত্যের জন্য। আমরা এখানে যারা আছি, সারা বাংলাদেশের দেশে যে ছাত্র জনতা সরকারের প্রতিনিধিত্ব করছে, আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন যদি আমরা একটা ভুল করি। আপনারা আমাদের আইনা, আপনারা যদি আমাদের ভুলগুলো দেখাই না দেন, হয়তো আগামী দিনে এখান থেকে যদি কেউ ন্যাশনাল পর্যায়ের লিডার হয়, তারা হবে অসৎ। আর আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, এখন থেকে ছোট ছোট ভুলগুলো দেখাই দেন। যদি সেটা লেখার মতো হয় লিখবেন, যদি সেটা সরাসরি বলার মতো হয় বলবেন। আমাদেরকে যদি আপনারা সাবধান করে দেন, এখান থেকে সৎ, দক্ষ এবং ন্যাশনাল লিডার বের হবে, আমরা আপনাদেরকে কথা দিতে পারি, আস্থা রাখতে বলতে পারি। তো আমরা আপনাদের জন্য সমবেদনা জানাই, আপনাদের প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা। আপনাদের স্বপ্রণোদিত এভাবে যদি আপনারা সাপোর্ট না করতেন, দেশে বিদেশে যদি এগুলো ছড়াই না দিতেন, হয়তো আমাদের আন্দোলন সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে পৌঁছাতো না। আপনাদের প্রতি আমাদের বুক ভরা কৃতজ্ঞতা। এবং আপনাদের আগামী দিনে এই সরকারের ভালো দিকগুলো আপনারা যেভাবে তুলে ধরবেন, মন্দ দিকগুলো সেভাবে তুলে ধরবেন, আমাদের সাথে কাজ করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। আপনাদের সবার জন্য শুভকামনা। সর্বশেষ ছাত্র বন্ধুদের কাছে আমরা এই মেসেজ দিতে চাই, এই আন্দোলন আমরা করেছি, আমাদের এখনো ঘরে বসে থাকার সুযোগ নেই। আগামী দিনেও এখনো সেক্টরে যে দুর্নীতি আছে, এগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ছাত্র এবং জনতা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা থানায়, জেলায় উপজেলায় আমরা এই ছাত্র জনতা মিলে ওইখানকার দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে প্রথমে সাবধান করব, যদি তারা না শুনে তাহলে প্রতিহত করব। এই বলে আবারও সবাইকে বিপ্লবী সালাম জানিয়ে, সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা আমাদের দেখছেন, আমরা যে মঞ্চের সামনের সারিতে যারা রয়েছি, আমরা অধিকাংশ জনে আপনাদের কারো স্নেহ তুল্য ছোট ভাই, কারো সন্তান সমতুল্য। তো নিঃসন্দেহে আমরা বিশ্ববিদ্যালয়ের পূর্ব শিক্ষার্থী হিসেবে আমাদের জানার জায়গাটা, বোঝার জায়গাটা স্বল্পতা রয়েছে। আপনারা যারা আছেন, সুধীজন রয়েছেন, বিশিষ্টজনেরা রয়েছেন, সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা আপনারা আমাদেরকে অতীতের নেই, আমাদের প্রত্যাশা থাকবে শুধু আমাদেরকে না, আমাদের এই সরকারকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে এখন পর্যন্ত মনে হয় আমরা এমন কোনো প্রধানমন্ত্রী পাবো না যিনি কিনা পরিবারতন্ত্রের বাইরে থেকে এসেছেন। আমরা এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে জাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেরই সমান অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যে কোনো ছোট জাতের হোক, উচ্চ শ্রেণীর হোক, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেক পরিবার থেকেই প্রত্যেক ব্যক্তি, আমাদেরকে কখনো এমন মনে হয় যে গ্রামাঞ্চলে যেসব শিক্ষার্থীরা বসবাস করে, কেউ কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে? কখনোই না। এখন হয়তো বা পারে, আমাদের এই বিপ্লবের মধ্য দিয়ে হয়তো বা তারা এই বার্তাটা পেয়েছে যে আমার দ্বারাও সম্ভব আগামী দিনের প্রধানমন্ত্রী হয়। আমরা ঠিক এই বার্তাটা সকলের কাছে পৌঁছিয়ে দিতে চাই যে বাংলাদেশে সমাজটা হবে শ্রেণীবিহীন সমাজ, এখানে সকলের সমান সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমরা জানি একটা সরকারের বিভিন্ন উইং রয়েছে, এগুলাকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের প্রত্যেকেরই সক্রিয় অংশগ্রহণ লাগবে। আমি যদি নিজে সৎ না হয়ে অন্যকে কিন্তু আমরা সৎভাবে পরিচালনা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারমিডিয়েট সরকার কাজ করে যাচ্ছে, আমাদের যে উপদেষ্টা মন্ডলী রয়েছে প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছে একটা এমন বাংলাদেশ বিনির্মাণ করতে, যেখানে থাকবে না ঘুষ, থাকবে না, যেখানে জবাবদিহিতামূলক আমরা সরকার স্থাপন করতে চাই। এক্ষেত্রে আমরা রাষ্ট্রের যে প্রত্যেকটি অর্গান রয়েছে সেখানে আমরা কাজ করছি। রাষ্ট্রীয় সেবাদাতা এবং সেবা গ্রহীতার মতো দাস এবং প্রভুর যেন সম্পর্ক না থাকে, আমরা এটা দূর করতে চাই। এক্ষেত্রে আপনাদের পরামর্শ আমাদেরকে যে সহযোগিতা করবেন, আপনারা দেখতে পাবেন অতীত থেকে আর কি স্বাধীনতা পরবর্তী থেকে অদ্যাবধি পর্যন্ত যারা নেতা হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, যারা এমপি হয়েছে, যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, প্রত্যেকেই কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে। এটা নিঃসন্দেহে অবৈধ টাকার মালিক। আমরা সকলেই জানি, বিশেষত সাংবাদিকরা আরো ভালো বিশদভাবেই জানেন, কিন্তু আপনার জানা সত্ত্বেও তাদের এই অসৎ উপায়ের উপার্জিত টাকা বা তাদের অর্থ, বিত্ত, বৈভব, অবৈধ টাকা নিয়ে কখনো আপনার সংবাদ প্রকাশ করেন নাই। যে ক্ষেত্রে সেটা আমাদের সরকারের যে হোক না কেন, আমরা যারা আছি প্রত্যেক অর্গানের বিষয় এখন থেকে আপনারা
আমরা ঘোষণা দিয়ে বলতে চাই, এখন থেকে আপনার স্বাধীন সাংবাদিকতা শুরু করবেন। আপনাদেরকে কাউকে পরোয়া করার সুযোগ নেই। আপনারা এমন ভাবে সাংবাদিকতা করবেন যে সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উপকৃত হয়, সঠিক তথ্য জানতে পারে। এমন না আবার নিউজ করবেন না যেটার মাধ্যমে গুজব রটায়। তো আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করবেন। পাশাপাশি যারা চেষ্টা করছে, যেসব দুষ্কৃতিকারীরা চেষ্টা করছে সরকারকে আনস্টেবল করার জন্য, আমরা তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, এই সরকারের সাথে কোটি কোটি ছাত্র জনতা রয়েছে। তারা চাইলেও, যেখানে আমরা শেখ হাসিনার মতো স্বৈরশাসককে হটাতে পেরেছি, তাদেরকে, দুষ্কৃতিকারীদেরকে বাংলাদেশ থেকে, এসব ইন্ডিয়ান দালালদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে আমরা কালক্ষেপণ করবো না। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের সামনে কথা নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। সাংবাদিক আবুতরা ভাই সহ আমাদের সামগ্রীর আমাদের ছোট ভাই রূপা সেন, গোলাপগঞ্জে শহীদ হওয়া 7 জন ব্যক্তি সহ গোটা দেশে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং গোটা দেশে যে লক্ষাধিক ভাই আমাদের আহত হয়েছেন, এখন চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আজকের আমাদের এই সংবাদ সম্মেলন আমরা শুরুতেই বলেছি যে আমরা সাংবাদিক ভাইদের সাথে বসতে চাই। বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন ছিল না, তারা পরাধীন ছিল। পরাধীনভাবে এই আমাদের যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কিছু কালো আইনের মাধ্যমে তাদের হাত কলম সবকিছু বেঁধে রেখে দেশটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল। সেখান থেকে তারা এখন যেহেতু বেরিয়ে এসছে, সেই আইনগুলোকে আমাদের সরকার হয়তো খুব শীঘ্রই পরিবর্তন করবে। আমাদের সরকার আমাদের সাথে যখন কথা হয়েছে, তারা আশ্বাস দিয়েছে এবং তারা বলেছে এই সকল আইন পর্যালোচনা করে আবার নতুন করে আইন করা হবে। তো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। সেই সহযোগিতার জন্যই আজকে আমরা এখানে বসেছি। আমাদের যে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে, এই সরকার বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ শুরু করেছে। এই সরকারের সাথে আমরা ছাত্ররা আছি, জনতারা আছে। শিশির বলেছে যে 1 কোটি ছাত্র আছে, আমি বলবো শুধু 1 কোটি ছাত্র না, 18 কোটি মানুষই এই সরকারের সঙ্গে আছে। কারণ আমাদের আন্দোলনে সর্বশেষ পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন যে কৃষক, শ্রমিক, নিয়মিত মানুষ সবাই এর সঙ্গে জড়িত ছিল। আমরা দেখেছি ঘরের বড়রাও আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে, একটা শিশু আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে। তো এখানে 1 কোটি বা 2 কোটি বলার আর সুযোগ নাই। এই সরকার যে গঠন হয়েছে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠন হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা ছাত্র জনতা মাঠে আছি, মাঠে থেকে এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আগামীর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামীতে কখনোই আর সাংবাদিকদের ওপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, তাদের হাত, তাদের কলম, তাদের ক্যামেরা যেভাবে বন্ধ করে রাখা হয়েছিল, আগামীতে এই সুযোগগুলো আর থাকবে না। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনারা ইতিমধ্যেই আমাদের অনেকেই বলছেন যে মাইনরিটি একটা ইস্যু, আমরা স্পষ্ট করছি আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। এই বাংলাদেশে কোনো মাইনরিটি বলে কিছু থাকবে না। আমরা সবাই বাঙালি হিসাবে আমরা সমতার ভিত্তিতে এদেশে সহ অবস্থান করব। এখানে কোনো মাইনরিটি বলে কিছু নাই। কেউ যদি এই মাইনরিটি শব্দ ব্যবহার করে কিংবা আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী সহ আরো ক্ষুদ্র নিগোষ্ঠী সহ যারা আছে তাদেরকে যদি ভুল বুঝে উস্কে দিয়ে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা স্পষ্ট করে বলছি তাদের আমরা শক্ত হাতে মোকাবেলা করব। যে ছাত্র জনতা আওয়ামী ফ্যাসিস্টের মতো এমন একটা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছে, তাদের জন্য এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করা কঠিন কিছু হবে না। তো আমি আর আজকে নতুন কিছু বলবো না, শুধুমাত্র এতটুকুই বলার জন্য এসেছিলাম। আপনারা এর আগে স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই, কিন্তু এখন আপনারা স্বাধীনভাবে কাজ করেন। ভারতে আমরা দেখছি মাইনরিটি ইস্যুকে কেন্দ্র করে তারা আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করছে, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তারা তুলে ধরার চেষ্টা করছে অনেক মিথ্যাচার। তো আপনাদের আমরা সহযোগিতা চাই আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যাতে বাংলাদেশের যে বাস্তবতা সেগুলো তুলে ধরা হয়। আপনারা সকলেই জানেন আমাদের এখানে যারা আছে তারা ইতিমধ্যে পরিষ্কার করেছে এদেশের মুসলিম জনতা সহকারে সকলে মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যে ধর্মীয় উপাসনাগুলো আছে আমরা এখন পর্যন্ত পাহারা দিচ্ছি। আজকে রাতেও আমাদের প্রত্যেকটা মন্দিরে একটা করে টিম গঠন করা হয়ে গেছে যাতে করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আমরা
হিন্দু বৌদ্ধ যে ঐক্য পরিষদ আছে তাদের সাথে আলোচনা করেছি। এছাড়াও আরো যে হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য যে আমাদের সম্প্রদায় আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি, তারা আশ্বস্ত হয়েছে, তারা আমাদেরকে বলেছে তারা এই আন্দোলনে আমাদের সাথে যুক্ত ছিল। আর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকার যেহেতু তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছিল, এই সরকার তাদের সরকার, তারা এটা বলেছে এবং তারা এই দুষ্কৃতিকারীদের সাথে নেই। এরপরেও কিছু সাধারণ মানুষ কিছু দুষ্কৃতিকারীর মোটিভেশন হয়তো বা বিভ্রান্ত হচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা এই সঠিক তথ্যগুলো তুলে ধরবেন যে আমরা আমাদের দেশে সকলের নিরাপত্তার জন্য কাজ করছি, আমাদের সরকার সকলের নিরাপত্তার জন্য কাজ করছে। যেখানে অন্যায় হোক না কেন, যেখানে অবিচার হোক না কেন, সেখানেই ছাত্র জনতা মিলে আমরা প্রতিরোধ করে তুলবো। দেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা একটা বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার একটা জানার বিষয় আছে যে আমি কবির আহমদ প্রেস ক্লাবের পাঠাগার বগালের সম্পাদক সংগ্রামের গুরুজি। আমি দেখেছি যে আমরা সবাই আপনাদের এই আন্দোলনকে সেলুট জানাই এবং আমি মনে করি আপনাদের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি এবং আমি মনে করি সবচেয়ে বেশি বৈষম্য শিকার ছিল আমার পত্রিকা দৈনিক সংগ্রাম, সবচেয়ে বৈষম্য শিকার ছিল। কিন্তু আজকে যখন আমি দেখতে পাই যে আজওয়ার আলী শেখ ডিসি সে যখন সিলেটের রাস্তা দিয়ে হাঁটে, তখন আমি মনে করি আমার ভাই সুরাবের হত্যাকারী আঁকতে গেছে। যখন এডিসি দস্তগির হাঁটে, তখন আমি মনে করি আমার রুদ্র সেনের হত্যাকারী আঁকতেছে। যখন এসপি আব্দুল মান্নান হাঁটে, তখন আমি মনে করি আমার গোলাপগঞ্জের 7 জন ভাইকে শাহাদত বরণকারী খুনি আঁকতেছে। এই লোকজন এখনো তারা বলাল তো বিরতে আছে এবং বাংলাদেশে বৈষম্য শিকার অনেক মেধাবী চৌকস পুলিশ অফিসাররা তারা এখনো ওএসপি হয়ে আছে, বিভিন্ন অমর্যাদাকর পদে রয়েছে, নৌ পুলিশে, হাইওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশে। তাদেরকে একটা তালিকা করে আপনারা যথাযথ মর্যাদাপূর্ণ স্থানে আনেন এবং এই খুনিদেরকে আপনারা একটা তালিকা করে যে তাদের যেন আজীবন যেভাবে বরখাস্ত করা হয় একটা ব্যবস্থা করার জন্য আমার পরামর্শ। পরিষ্কার আমি বুঝতে পারছি। আজবাহারকে পদোন্নতির বিষয়ে একটা নোটিশ এরকম আমরা লক্ষ্য করেছিলাম। তো তারই প্রেক্ষাপটে আমরা পুলিশ কমিশনারের সাথে দেখা করি এবং দেখা করে তার সাথে আমরা তার কাছ থেকে এই বিষয়ে চমৎকারতা চাই। তো তখন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই পদোন্নতিতে তার 2023 সালের অক্টোবরের পদোন্নতি ছিল, এখন সেটাকে প্রকাশ করা হয়েছে। তো আজবাহার এবং দস্তগীর সহ আর অনেকের নেতৃত্বেই আমাদের উপর হামলা চালানো হয়েছিল। এই বিষয়টা আমরা পুলিশ কমিশনারকে পরিষ্কার করেছি এবং তাকে আমরা জানানোর পরে সে আমাদেরকে আশ্বস্ত করেছে তাদেরকে খুব দ্রুতই বহিষ্কার করা হবে, সেই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি আমরা আগেই বলেছি এবং আমরা এখন যে রেজিস্ট্যান্স উইক পালন করছি, আমরা কিন্তু এখন রেজিস্ট্যান্স উইকের মধ্যে আছি। আমাদের আজকেও কর্মসূচি যে খুনি হাসিনা সহ তার যত সহযোগী ছিল, সেটা প্রশাসন থেকে শুরু করে সবাই যারা আমাদের উপর যে গণহত্যার সাথে জড়িত ছিল, এই গণহত্যার সাথে জড়িত সকলের আমরা বিচারের আওতায় নিয়ে আসবো এবং সেই দাবিতেই কিন্তু আমরা মাঠে আছি। যতক্ষণ না পর্যন্ত এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে 5 আগস্ট যখন ছাত্ররা বিজয়ের পরপরই আমরা দেখেছি যে সরকারি যেসব দপ্তর সিলেটে অনেকগুলো সরকারি দপ্তরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এবং লুটপাট করা হয়েছে। তো মানে এটার সাথে কারা জড়িত বলে আপনারা মনে করছেন এবং এই ভাঙচুর হামলা বা লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আসলে আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ থাকবে? কারণ আমাদের এই যে কাজগুলো সেগুলো আবার আমাদের ট্যাক্সের টাকাই হবে। এই বিষয়ে আপনাদের বক্তব্যটা আসলে আমরা এই বিষয়ে পূর্বে স্পষ্ট করেছি, ছাত্র জনতার একটি সফল অভ্যুত্থানকে বিতর্কিত করতে আওয়ামী ফ্যাসিস্টরা তাদের সর্বশেষ অস্ত্র হিসাবে তারা হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের উপর, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ চালায় এবং এটা তারাই করেছে এবং আমরা স্পষ্ট করেছি তাদেরকে চিহ্নিত করবে আমাদের সরকার, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সিটি কর্পোরেশনের বললেন আপনারা পদক্ষেপ করার কথা, প্রকৌশলী সহ সবাইকে, এরপরে পদক্ষেপ করে জমা দেওয়ার পরে এরপরে কি হোয়াট নেক্সট? জি, আপনার প্রশ্নের উত্তর আগে আমি ওনার প্রশ্নের উত্তর একটু অ্যাড করতে চাই গালিবের সাথে। সেটা হচ্ছে আপনারাই পেপার পত্রিকায় লিখেছেন, তারপরে আমাদের টিভি নিউজগুলোতে দেখিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে
যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বাস পুড়িয়েছে, তারপরে বিভিন্ন দপ্তরে হামলা করেছে, এগুলো কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখছি, তারপরে টিভি নিউজে দেখছি। তো এটার একটা প্রমাণ আপনাদের কাছে আছে। এবং এটাও বলতে চাই, আপনারা কোথাও কিন্তু নিউজ করেন নাই যে ছাত্র জনতার হাতে আসলে এই ধরনের রাষ্ট্রীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আশা করি এটা ক্লিয়ার যে আমাদের এই সফল অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্যই আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসর যারা, তাদের সহযোগী যারা, তারা এটি করেছে। ধন্যবাদ। 4 তারিখের দিন আওয়ামী লীগের সব নেতা কর্মীরা এক হয়ে ওরা আপনাদের উপরে একটা আক্রমণ করে, কিন্তু 5 তারিখের দিনে দেখা গেল আপনারা মাঠে নেমে জয় জয়কার করতেছেন, আরেক কিছু মানুষ অস্ত্র হাতে নিয়ে মানুষের উপরে মানে একটা অ্যাটাকের পর্যায়ে চলে গেছে। আমি নিজে স্পটে ছিলাম, আমি দেখলাম তারওয়াল অনেক কিছু ধরে ওরা করে। তো মানুষ ঘর থেকে বের হতে, ওই করোনার দিন মানুষ ঘর থেকে বের হওয়া একটা রিস্ক মনে করছে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা আমরা কিন্তু নিউজে এগুলো আমরা তুলে ধরে যাই, তুলতে পারতাম বা করিনি, কেননা আমরা চাইলে ছাত্র সমাজ একটা কোনো এটা চাইনি। তো আপনারা তো এইটা নিয়ে তো আপনারা প্রতিবাদ করেন, আপনারা তাৎক্ষণিকভাবে ওই যারা অস্ত্র হাতে নিয়ে রাজপথে নেমেছিল বিজয়ের দিনে, হ্যাঁ, নেক্সট টাইমে আমাদের নতুন করে আমরা ছাত্র সমাজের তারুণ্যের কারণে আমরা যদি নতুন একটা ফুটবল পেলাম, ওইটা আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে নিলাম। হ্যাঁ, মানুষ ভয়ে দোকানপাট বন্ধ করে একেবারে ভয়ে ঘর থেকে বের হতে। এই অবস্থায় আপনাদের করণীয় কি ছিল? আমি যদি স্পষ্ট করে 5 তারিখের সিলেটের যদি অবস্থার কথা বলি, 5 তারিখে দুপুর 2টা পর্যন্ত আমরা মাঠে ছিলাম এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এবং দুপুর 2টা থেকে আমাদের উপর পুলিশ আক্রমণ চালায়। এটা হচ্ছে মাঝের গেটে 2টা থেকে প্রায় 3:30 পর্যন্ত কন্টিনিউয়াস পুলিশ আমাদের উপর আক্রমণ চালায়। আপনি যেটা বলছিলেন যে আমরা তো মাঠে ছিলাম, কিন্তু আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল পুলিশ। এই সময় 74 সহ আশপাশের এলাকায় আমরা অবস্থান করছিলাম, আমাদের উপর পুলিশ আক্রমণ করছিল। আচ্ছা, আমি এরপরে বলি, তো পুলিশের আক্রমণ চলছিল। যখন বিজয়ের খবর আমরা পাইছি, বিজয় বলতে আমি বোঝাচ্ছি হাসিনা পালিয়ে গেছে পদত্যাগ করে, এরকম খবর যখন আমাদের কাছে আসে, তখনও পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে 3টা পরে তারা টিয়ার শেল ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়। তো 3টা পর্যন্ত পুলিশই আমাদের উপর কন্টিনিউয়াস আক্রমণ চালিয়েছে এবং পুলিশের সাথে আমরা ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারদের উপস্থিতি সেখানে লক্ষ্য করেছি। 3টা পর্যন্ত এটা ছিল। 3টার পরে যখন বিজয় হয়, সাধারণ কিছু মানুষকে আমরা দেখেছি বিজয় উল্লাস করতে। আমরা পাশাপাশি আমরা যেহেতু বিজয়টা অনেক আগেই হয়েছে, সিলেটে আমরা একটু পরে বিষয়টা জানতে পেরেছি, কারণ পুলিশের আক্রমণের কারণে আমরা রাস্তায় মাঠে নামতে পারি নাই। কিন্তু অন্য জায়গায় আমরা আগে শুনতে পেরেছি বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুরের খবর শোনা যাচ্ছে এবং হিন্দু সম্প্রদায় সহ অন্য সম্প্রদায়ের উপর আঘাতের বিষয়টা আমাদের মাথায় যখন আসে, তখন আমরা কেউ ঘরে ফিরে যাইনি। আমরা শুরুতে আমাদের ক্যাম্পাসে গিয়েছি। ক্যাম্পাসে যাওয়ার পরে সেখানে আপনারা জেনে থাকবেন যে 70 জন পুলিশ আটকা পড়েছিল এবং সাধারণ জনগণ খুবই ক্ষিপ্ত ছিল, কারণ ওইখানে সন্ধ্যার সময় পুলিশ আমাদের ক্যাম্পাসের ভিতরে আক্রমণ চালায় সাধারণ মানুষের উপর। এই আক্রমণের কারণে মানুষ তাদের উপর একটু ক্ষুব্ধ ছিল, তো তারা পুলিশের উপর আক্রমণের দিকে যায়। কিন্তু আমরা শিক্ষার্থীরা সেখান থেকে ছাত্র জনতাকে শান্ত করে সেখান থেকে সরিয়ে সেনাবাহিনীর মাধ্যমে রাত 10টার দিকে ওখান থেকে 70 জন পুলিশকে সেভ করে আমরা তাদেরকে নিরাপদে পাঠিয়ে দিই। তো আমরা ছাত্র জনতারা তো প্রত্যেকটা মুহূর্তেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় বাহিনী যারা আমাদের বুকে গুলি চালিয়েছে, আমরা কিন্তু তাদেরকেও নিরাপত্তা দিয়েছি। এরপর আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গায় ভাঙচুর, এই ভাঙচুরের জন্য যেটা বললাম, আমরা সেদিন রাতে কেউ ঘুমাই নাই। আমরা বিভিন্ন মসজিদে গিয়ে মাইকেল করে সাধারণ এলাকাবাসীকে বলেছি যাতে করে তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে নিরাপত্তা নিশ্চিত করে। পাশাপাশি আমরা যেখানেই খবর পেয়েছি আমাদের বিভিন্ন টিম গঠন করে সেখানে ছুটে গিয়ে সেটা মোকাবেলার চেষ্টা করেছি। এবং আপনি যদি দেখেন যে দেশের অন্যান্য জায়গার তুলনায় এরকম একটা বিজয়ের পরে মানুষ ক্ষুব্ধ হয়ে কিছু ভাঙচুর করতেই পারে, এটাকে অস্বাভাবিক দেখার সুযোগ নাই। কিন্তু অন্যান্য জায়গার তুলনায় সিলেটে সব থেকে কম বলবো আমি যে এই ভাঙচুরের পরিমাণ সিলেটে সব থেকে কম হয়েছে, এবং সেটা আমরা ছাত্র জনতারা মাঠে দিনরাত ছিলাম বিধায় হয়েছে। এইখানে তৃতীয় পক্ষ কোনো ঢোকার সুযোগ নাই। এখানে একটা দ্বিতীয় পক্ষ ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। এবং যা এই ভাঙচুরগুলো করেছে স্পষ্ট করা হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য তারাই করেছে এটা। আমি বলতে চাই একটু আমরা সময় কম, ঠিক আছে,
আমি সংক্ষিপ্ত একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমি চ্যানেল এস এর চিফ রিপোর্টার সিলেটের। আমি বলতে চাই স্বৈরাচার সরকারের অনেক মন্ত্রী বলেছিল ওরা যেদিন পদে থাকতে হবে 5 থেকে 10 লাখ মানুষ মরে যাবে, সেই তুলনায় কিছুই হয় নাই। সিলেটে তো এরকম হাজারও মরে নাই, 100 মরে নাই। ধন্যবাদ আমার সিলেটবাসীকে এবং আমাদের সংবাদ মাধ্যমের কর্মরত যারা আছেন এবং আমাদের আপনারা যারা আছেন, আমার রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই মিলেই পাহারা দেওয়া হয়েছে, নাশকতা দেখানো হয়েছে। এটাকে নতুন করে আর কোনো লেভেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। সিলেট অনেক শান্ত আছে। আমি জানতে চাই আপনার কাছে, দুর্নীতির কারণে আমাদের দেশ অগ্রসর হতে পারছে না। 1971 সালের 2 ডিসেম্বর দুবাই স্বাধীনতা লাভ করেছিল, বিজয় লাভ করেছিল। আমরা আমাদের উন্নয়নের প্রধান যে বাধা দুর্নীতি, বিশেষ করে আমাদের যে দুর্নীতির ব্যাপারে, স্পেসিফিক্যালি দুর্নীতির ব্যাপারে কোনো বিশেষ ধরনের কোনো অভিযান ঠিক থাকবে কিনা, এটা ব্যাপারে জানবো। সাংবাদিকরা স্পেসিফিক প্রশ্ন করার আপনারা উত্তর দেন, বক্তব্য কম দিলে সুবিধা হয়। প্রথম তো সাংবাদিক সম্মেলন করতেছে, সুতরাং আজ আমি যেটা আসবে সেটা আমরা মোকাবেলা করব। আমাদের কাছে আসছে, যদি কোনো আমরা অনিয়ম পাই আমরা বলবো, আমরা মোকাবেলা করব। দুর্নীতির বিষয়টা আমরা বলি। আচ্ছা বলেন। আগামীকাল 15ই আগস্ট আমরা দেখেছি যে আগামীকাল সম্পর্কে আপনার ইতিমধ্যে চিটগাঁও আপনাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে ওরা বলেছে ওরা মাঠে থাকবে। আগামীকাল আপনারা মাঠে থাকবেন কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, আমরা দেখেছি বিভিন্ন দেওয়ালে বিভিন্ন ধরনের দেয়াল লিখন হচ্ছে, ওইখানে কিন্তু একটা গণমাধ্যমের নামও লেখা হচ্ছে। এখানে আমরা কিন্তু সব গণমাধ্যম আসছি, এটা আপনাদের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত যে আসলে একটা গণমাধ্যম আপনাদের নাকি, এই গণমাধ্যমটা আসলে কেন লেখা হচ্ছে। এখানে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আছি। আমরা একটা বিষয় পরিষ্কার করি যে গ্রাফিতির যে কাজটা ছিল, আমরা উন্মুক্ত ঘোষণা দিয়েছিলাম যাতে যে যেখানে আছে তারা নিজ নিজ টিম গঠন করে নিজের জায়গা থেকে গ্রাফিতিটা করে। আমরা যেমন আজকে প্রোগ্রামটা করেছি সেন্ট্রালি সবাইকে একত্রিত করে আমরা একটা পরিকল্পিতভাবে করেছি। গ্রাফিতির কাজটা ছিল উন্মুক্ত, যে যেখানে আছে সে সেখানে গ্রাফিতি করবে। এখন কেউ যদি আবু সাইদেরটা করে আরেকজনেরটা না করে, এটা দায়িত্ব আমার নেওয়ার সুযোগ নাই, এটা তো ব্যক্তি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। এবং কেউ যদি একটা গণমাধ্যমকে ভালোবেসে তার বাসার দেওয়ালে সেটার একটা গ্রাফিতি করে, সেটাকে তো আমি আটকাইতে পারবো না ভাই। যদি আমি সেন্ট্রালি এটা করতাম সেক্ষেত্রে আমি অবশ্যই সবাইকে ক্রেডিট দিয়ে করতাম, কিন্তু আমি এটা সেন্ট্রালি করিনি, এটা আমরা স্বাধীন করে দিয়েছি যে যার মতো করে করবে। আপনাদের কতজন আহত হয়েছে, মারা গেছেন যারা আমরা জানি, আহত কতজন হয়েছে সেই তালিকা আপনারা করছেন কিনা? আমরা আহত, নিহত এবং গ্রেপ্তার যারা হয়েছিল সেটার তালিকা করছি। তালিকাটা এখনো পূর্ণাঙ্গ হয়নি, একটা যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষ হলে আমরা এটা প্রকাশ করবো ইনশাল্লাহ। আপনারা সিটি কর্পোরেশনে রিফরমেশনের একটা ইয়ে আনছেন, সিভিল বা পুলিশ প্রশাসনের রিফরমেশনের কোনো প্রপোজাল দিয়েছেন কিনা? আমরা বলছি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের রিফর্ম হবে। আমরা মনে করি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানই ফ্যাসিস্ট কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, এই কাঠামোটাকে ভাঙতে হবে। ভেঙে ছাত্র জনতার মতামতের উপর ভিত্তি করেই আগামীর যে আমরা দুইটা প্রশ্ন নিব প্লিজ, আমরা দুইটা প্রশ্ন নিব আর দুইটা প্রশ্ন। আপনারা চৌহাট্টাকে বিজয় চত্বর ঘোষণা করছেন এবং এটার জন্য কাজ করতেছেন। আমরা যে আমাদের শহীদ সাংবাদিক এটিএম আবু তুরাবের নামে যেখানে সে শহীদ হয়েছে ওই জায়গাটাকে শহীদ আবু তুরাব চত্বর আমরা করবার চিন্তা ভাবনা করতেছি সাংবাদিক সংগঠনটা। এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আমাদের সহযোগিতা সবসময় থাকবে এবং আমরা বলবো আবু তুরাব ভাই আমাদের সবার জন্যই শহীদ হয়েছেন, আমাদের জন্য। আমরা তার জন্য কিছু আমাদের পক্ষ থেকে তো অবশ্যই চেষ্টা করবো যা সম্ভব, যেহেতু তিনি আপনাদের সমাজের প্রতিনিধি, আপনাদের অংশ, তো এই বিষয়ে আপনারা স্বাধীনভাবে যে কোনো কিছু করতে পারেন। এবং আমরা আমাদের প্রত্যাশা থাকবে তাদের পরিবার সহ তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আপনাদের পক্ষ থেকে আপনারা করবেন, আমরাও আমাদের জায়গা থেকে করার চেষ্টা করবো।
বর্তমানে একটা মাথা চাপে দিয়ে উঠছে যে সমন্বয়কের সংখ্যা আসলে বেড়ে যাচ্ছে। বিভিন্ন কলেজ ভার্সিটি বলেন অতিরিক্ত সমন্বয় হচ্ছে, সমন্বয়কের সংখ্যা বাড়ছে এবং অনেক সমন্বয়ক যারা মাঠে উপস্থিত ছিলেন না ওদের সাথে আমরা দেখতে পেয়েছি আপনারা মিটিং করছেন, মিছিল করছেন। আবার দেখা যাচ্ছে যে অনেক সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় ব্যানারে যারা সমন্বয়ক আছে তারা বলছে যে তারা সমন্বয়ক হিসেবে আছে। আচ্ছা, আমি প্রশ্নটা বুঝতে পারছি, আমি আপনাকে ক্লিয়ার করি। আন্দোলন পরিচালনার স্বার্থে আমরা শুরুতে কেন্দ্রীয়ভাবে 65 সদস্যের একটা সমন্বয় টিম তৈরি করেছিলাম। এটা হচ্ছে আন্দোলন পরিচালনার স্বার্থে। তো ওই সময় যখন আমরা অনেক মানুষ খুঁজছিলাম, তারা আসলে নিজে থেকে সমন্বয় হতে চায় নাই, বা আমরা এই লিস্টটা আরো বড় করতে চাইছিলাম, কিন্তু আমরা মানুষই খুঁজে পাই নাই এরকম একটা টিম তৈরি করার জন্য। তো সেখানে আমিও ছিলাম একজন, ওই 65 জনের মধ্যে 22 জন সমন্বয়ক ছিল। তো আমরা মাত্র 22 জন সমন্বয়ক হিসেবে পাইছিলাম সেখানে। এরপরে যখন আন্দোলনটা সামনের দিকে আগায় এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমাদের আর পিছনে ফেরার সুযোগ নাই, মানুষের মধ্যে থেকে ভয় কেটে যাওয়া শুরু হলো, মানুষ মৃত্যুকে আর ভয় পাচ্ছিল না, তখন আরেকটা অংশ হচ্ছে আগ্রহী হয়। তাদেরকে নিয়ে আমরা কেন্দ্রীয়ভাবে একটা 165 সদস্যের একটা টিম তৈরি করি। তো ওই টিম তৈরি করার পরে আমরা দেখলাম যে প্রত্যেকটা জেলায় সমন্বয় করা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। কিছু মানুষ যদি ফিক্সড না থাকে, আমাদের বার্তাগুলো আসলে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা জেলাগুলোতে হচ্ছে সমন্বয় টিম তৈরি করি, যাদের কাজ হবে সেন্ট্রালি যেই মেসেজগুলো দেওয়া হচ্ছে সেগুলো যাতে গোটা দেশে ছড়াই দিতে পারে। তো এই সমন্বয় টিমের কাজ ছিল শুধুমাত্র বার্তা ছড়াই দেওয়া। তো তারা সেই কাজগুলো আন্দোলন চলাকালীন করেছে, কিন্তু সবখানে আসলে আমাদের পক্ষে টিম তৈরি করা সম্ভব হয় নাই। কারণ ওই সময় আপনারা জানেন যে কি পরিমাণ একটা চাপের মধ্যে দিয়ে আমরা গেছি। তো যে জায়গাগুলোয় সমন্বয় টিম তৈরি করা সম্ভব হয় নাই, আমরা দেখলাম যে বিজয়ের পরে তার কোনো ধরনের রিস্ক নাই। আর যেমন মুক্তিযুদ্ধ করাটা একটা চ্যালেঞ্জিং, জীবনের রিস্ক নিয়ে করতে হয়, বাট মুক্তিযুদ্ধের পরে যখন স্বাধীন হয়ে যায় তখন তো ওই চ্যালেঞ্জটা থাকে না। এখন অনেকেই মনে করছে এটা তো একটা অনেকটা মুক্তিযুদ্ধের মতো, যদি এটাকে আমরা মুক্তিযুদ্ধ বলছি না, এটাকে বিপ্লব বলছি। তো বিপ্লব পরবর্তী সময়ে অনেকেই ভাবছে এটা থেকে হয়তো বা সুযোগ বা কোনো ফায়দা নেওয়ার সুযোগ থাকতে পারে, সেই জায়গা থেকে তারা আসলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের মতো করে সমন্বয়কের সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে। তো এই বিষয়টা আমাদেরও নজরে আসছে। এর জন্য আমরা সেন্ট্রাল থেকে স্পষ্ট করেছি যে আমরা যে সমন্বয়ক টিমগুলো তৈরি করেছিলাম এটা আমরা হয়তো বা সামনে খুব শীঘ্রই বিলুপ্ত করব। তবে এটা এখনই বিলুপ্ত করা হয় নাই, আমরা যে টিমগুলো করা হয়েছে সেগুলো বিলুপ্ত করা হবে সামনে, এবং আমরা নতুন ফরম্যাটে আবার নতুন করে হয়তো বা কমিটি দিব এবং সেগুলো যাচাই বাছাই করে দিব এবং সেন্ট্রাল থেকে হবে। আর বিভিন্ন জায়গায় যে সমন্বয়কদের দেখা যাচ্ছে তারা মানে স্বপ্রণোদিত সমন্বয় ঘোষণা দিচ্ছে, আমরা বলবো যারা আমাদের প্যাডে যাদেরকে আমরা সমন্বয় দিয়েছি আপনারা তাদের কথাগুলোই শুনে শুনবেন, তাদের উপর আস্থা রাখবেন, তাহলেই এই বিভ্রান্তি আর থাকবে না। আচ্ছা, উনি দুর্নীতি নিয়ে বলেছিলেন, আমরা বলেছি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের রিফর্ম হবে, সেম দুর্নীতি দমন কমিশনেরও রিফর্ম হবে। একটা আমরা প্রস্তাব করেছি, সরকার কি করবে এখন পর্যন্ত আমরা জানি না। আমাদের পক্ষ থেকে এরকম প্রস্তাবনা আছে যে দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজিয়ে সেটাকে নতুন করে তৈরি করে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে তাদেরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এগুলোকে দেশে ফিরিয়ে আনার জন্য যাতে সরকার দ্রুত ব্যবস্থা নেয়, আমরা তাদের প্রতি আহ্বান জানিয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের সরকার খুব শীঘ্রই সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। এই আন্দোলনে বহু মানুষ হতাহত হয়েছে, এই মুহূর্তে যারা আহত তাদের গুরুতর আহত অনেকে আছে, তাদের চিকিৎসা কেমন চলছে, ঠিকঠাক হচ্ছে কিনা এবং তাদের কোনো কিছু প্রয়োজন আছে সেটা কি আপনারা দেখছেন কিনা এবং তাদের তালিকা প্রকাশ করবেন কিনা, হয়তো অন্য দিক থেকেও তাদের সহযোগিতা এগিয়ে আসতে পারে। আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রত্যেকটা হসপিটালে একটা করে বার্তা দেওয়া হয়েছে, যেখানে যারা চিকিৎসা নিয়েছে, যারা আহত ছিল তাদের তালিকা যাতে সরকারের কাছে পাঠানো হয়। তো হসপিটাল থেকে একটা তালিকা সরকারের কাছে যাবে এবং আমরা যারা আন্দোলনকারী মাঠে ছিলাম তারা নিজেরাও তালিকা তৈরি করেছি। আমরা নিজেরা যে তালিকা তৈরি করেছি সেটাও আমরা আমাদের সরকারের কাছে পাঠাবো এবং আমাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত যাদেরকে আমরা কানেক্ট করতে পারছি, হয়তোবা কিছু মানুষ এমন হতে পারে যারা আন্দোলনে আহত হয়ে বাসায় ফিরে গেছে, তাদেরকে আমরা কানেক্ট করতে পারি নাই, বাট যারা আমাদের সাথে যোগাযোগ করেছে এখন পর্যন্ত আমরা সবার চিকিৎসা নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত আমরা একজনকেও ফিরাই দেই নাই, এমন হয় নাই। যারা চিকিৎসার জন্য আমাদের কাছে আসছে আমরা কোনো ধরনের ব্যবস্থা নিই নাই। এবং চিকিৎসা বিষয়ে আমি একটা বিষয়ে ক্লিয়ার করি, সিলেটের যেই উইমেন্স মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ,
ইবনে সিনা এবং উসমানী মেডিকেল কলেজ, তারা আমাদেরকে মানে বলার থেকে অনেক বললে কম হয়ে যাবে আর কি, অসাধারণ সহযোগিতা করেছে এই জায়গায় তাদের সামর্থ্য অনুযায়ী। প্রাইভেট মেডিকেল কলেজগুলো তো বেশিরভাগই আমাদেরকে ফ্রিতে চিকিৎসা দিয়েছে, তারা ফ্রিতে যত ধরনের টেস্ট আছে সেগুলো করিয়েছে, কিছু জায়গায় ওষুধ পর্যন্ত তারা ফ্রিতে দিয়েছে। তো তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা যেটা বললাম যে আমরা আহতদের তালিকা করেছি, এটা আমরা আমাদের সরকারের কাছে পাঠাবো এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খুব শীঘ্রই তাদেরকে হয়তোবা সহায়তা করা হবে।